ঠাকুর মশাই, আমাকে দয়া করুন, না হলে আমার কুল অন্ধকার হতে বসেছে। আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি অনেক দূর থেকে, সেই বীরপ্রতাপ গ্রাম বারাসাত থেকে ছুটে আসছি। আপনার সন্ধান দিয়েছেন আমারই এক খুড়িমা। আপনার মা আলোকাময়ের কথা মনে আছে? নিশ্চয়ই, তাকে আমি মা বলে ডেকেছিলাম। সেবার তার বড় ছেলে এক পিশাচিনীর কবলে পড়ে মরতে বসেছিল। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনিই বাঁচিয়েছিলেন তাকে। সে আমারই জ্ঞাতি ভাই। এখন আমাকেও বাঁচান দয়া করে। আগে কি হয়েছে বলুন। আমার নাম নীলরতন ভট্টাচার্য। আমার ছেলে মণিরতন বিছানায় পড়েছে, আর একই সঙ্গে গ্রামে যেন গো মোরগ লাগা আরম্ভ হয়েছে। সে কি কথা? কিরকম? কি বলবো ঠাকুর মশাই, প্রতি রাতে গোয়ালের এক একটা গরু অকাতরে মরে যাচ্ছে। বলুন দেখি, আমরা গরিব মানুষ, গরু কত বড় সম্পদ, সেই ধন নষ্ট হচ্ছে ঝড়ের বেগে। এখানেই শেষ নয়, নিত্য বাড়ির উঠোনে চৌকাটে ভাগাড় থেকে আত পচা, কোনোটা বা একেবারে গলে গেছে এমন মরা পশুর দেহ নিয়ে কে যেন বা কেউ যেন ফেলে দিয়ে যাচ্ছে। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। রাত হলেই গা ছমছম করে ওঠে, আর গভীর রাতে কেমন সব শব্দ কানে আসে। মনে হয় কেউ যেন হেঁটে বেড়াচ্ছে অন্ধকারে। এই সব উপদ্রব কিন্তু কখনো হয়নি আগে। মাসখানেক হলো গ্রামটা যেন ধ্বংস হতে বসেছে। সকলেই তটস্থ। কবচ, তাবিজ, মাদুলি, ডাক্তার, বৈদ্য, কিছুতেই কাজ হচ্ছে না। আমি গ্রামের মোড়ল, সকলে আমায় ধরে পড়েছে, কিন্তু আমি কাকে ধরব? অগত্যা ছেলের অসুখ এতই বেড়েছে যে সে আর বুঝি বাঁচে না। মা মরা ছেলেটা চোখের সামনে মরবে। কি করি, কি করব, এইসব ভাবছি। খুড়িমা এসে, ও বাবা, একই দশা হয়েছে গো নাতনিটার। মনির এত শরীর খারাপ, আর আমায় একবার খবর দিসনি রতন? না না খুড়িমা, আমি যে ঘরের বাইরে বেরোতেই পারছি না। এক রত্তি বৌমার হাতে তো আর মণিকে রেখে যাওয়া যায় না। পাশের গ্রামে গিয়ে তোমায় খবর দেব কি করে বলো তো? সে কথাও ঠিক, তবে আমি যদি আগে জানতে পারতাম, তবে আর মনিরটার এত খারাপ দশা হতো না। ডাক্তার বৈদ্যর কাজে নয়। এই লক্ষণ আমি খুব চিনি। আমার বড় খোকার এমনই হয়েছিল। আহা, তখন যদি তিনি না আসতেন, তবে কে যে হতো। তুমি কার কথা বলছো খুড়িমা? তিনি একজন তান্ত্রিক, তারানাথ তার নাম। ব্রাহ্মণ আর জ্যোতিষীও বটে। বড় ভালো মানুষ, অনেক শক্তি তার। আমি তোকে বলছি রতন, তুই তার কাছে যা, ডেকে নিয়ে আয় তাকে। মনি হয়তো আর বাঁচবে না। ঠাকুর মশাই, খুড়িমা বিজ্ঞজন। কি জানি আমার ছেলেকে দেখে কোনো লক্ষণ বুঝতে পেরেছেন কিনা। তবে আমার মনে হয় তিনি নিশ্চয়ই কিছু একটা ভেবে আমায় আপনার কাছে পাঠিয়েছেন। তার কাছ থেকে ঠিকানা নিয়েই আমি ছুটে এসেছি। খুড়িমাও ফিরে গেছেন তার বাড়ি। খুড়ো নেই, সে গ্রামের মোড়ল এখন আমারই সেই বড় ভাই। খুড়িমা সেবার বিপদটা হওয়ার পর থেকেই বড় ছেলেকে চোখের আড়াল করেন না, তাই বেলাবেলি চলে গেছেন পাশের গ্রামে। এখন আপনি দয়া করুন ঠাকুর মশাই, আমার সঙ্গে চলুন। বেশ, তাই যাব। একটু অপেক্ষা করুন। চলুন, আমি তৈরি। এই পর্যন্ত বলেই তারানাথ পাসিং শোয়ের ধোঁয়া ছাড়লেন।
আমি আর কিশোরী আজ এসেছি বহুদিন পর তারানাথ দর্শন করতে। রোজকার মতোই আসর বসেছে। চায়ের পাট চোকার পর ভূত প্রেতের কথা উঠতেই তারানাথ কিশোরীকে থামিয়ে বলেছিলেন, ও সব তবু এড়িয়ে চলা যায়, কিন্তু পিশাচ এমন জিনিস যা সহজে আবিষ্কারই করা যায় না। কিশোরী বেগুনি খেতে খেতে বলেছিল, সে কি পিশাচ বলতে? তারানাথ গম্ভীর গলায় বলতে আরম্ভ করেছেন এই কাহিনীটি। আমি এখন বললাম, তারপর বারাসাতে গিয়ে পৌঁছনো গেল নীলরতন ভট্টাচার্যের বাড়ি। বাড়ির চৌহদ্দিতে যাওয়া মাত্র আমি বাতাসে বন্ধনের গন্ধ পেলাম। শ্বাস নিয়ে নিশ্চিত হয়ে আমি বললাম, দাঁড়ান নীলরতনবাবু, আমার প্রবেশের পথ বন্ধ। সে কি? বুঝলাম না তো ঠিক। দরজা তো খোলাই আছে। আছে, তবে আমি যে দরজার কথা বলছি তা আপনি দেখতে পাচ্ছেন না, আর সেটা বন্ধ। এই বলে আমি সেখানেই উবু হয়ে বসে মন্ত্র উচ্চারণ করা শুরু করলাম। ওং হ্রিং ক্রিং ছট, ওং হ্রিং ক্রিং ছট। আমার মন্ত্রপাঠ শেষ হতে না হতেই শিউরে উঠলেন নীলরতন বাবু। ও বাবা! আমি তাড়াতাড়ি উঠে তাকে বাঁচিয়ে নিলাম। কি হলো? ঠাকুর মশাই, মনে হলো যেন কেউ ধাক্কা মেরে নিজে তাড়াতাড়ি চলে গেল এখান থেকে। একটা গরম হাওয়ার হলকা বেরিয়ে গেল যেন বাড়ির ভেতর থেকে। আমি বললাম, বেরিয়ে গেছে ঠিকই, তবে চলে যায়নি। বিপদ এখনো কাটেনি, এই তো সবে শুরু হলো কাটানো। চলুন ভিতরে যাওয়া যাক। নীলরতন কিছু না বুঝলেও আমাকে আর কিছু জিজ্ঞাসা করল না। বাড়ির ভিতরে ঢুকে আমি প্রথমে রোগীর ঘরে গেলাম। দেখলেও চোখে জল আসে। যুবক বিছানা শয্যা হয়ে রয়েছে। বিছানার সঙ্গে তার চেহারা যেন মিশে যাচ্ছে। হাঁ করে শুয়ে আছে নীলরতনের ছেলে মণিরতন। আমাদের পায়ের শব্দ পেয়েই বোধহয় ছেলেটা হা করে থাকা মুখের ভিতর গলার মধ্যে একটা শব্দ করা আরম্ভ করল। হয়তো সে কিছু বলতে চাইছিল, কিন্তু রোগী শরীর মুখে কথা ফুটতে দিতে চাইছিল না, তাই এমন শব্দ হচ্ছে। সেই সঙ্গে তার নেতিয়ে পড়া শুকনো জিভটা সে বার কয়েক অনেক কষ্টে বাইরে এনে নিজের ঠোঁটের উপর বুলিয়ে নিল। তা দেখে ব্যস্ত হয়ে নীলরতন বললেন, জল খাবি বাবা? নীলরতন একটা জলের গ্লাস নিয়ে ছেলের মুখের কাছে এগিয়ে গেল। ছেলেটা জল খাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি বারণ করলাম। দাঁড়ান, ওকে এখন কিচ্ছু দেবেন না। ও এখন যার কবলে আছে সে শোষণ বন্ধ না করলে ওর কোনো শুশ্রূষাই করা যাবে না, বরং ওকে পরিপুষ্ট করলে তারই সুবিধে হবে শোষণ করতে। তাই ওকে একটু কষ্টই ভোগ করতে দিন না। এই কি বলছেন আপনি? ছেলেটা যে তেষ্টায় কষ্ট পাচ্ছে। আমি বললাম, আজ অমাবস্যা, হাতে বেশি সময় নেই। ফর্দ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি এই জিনিসগুলো কিনে আনুন, আমি যজ্ঞে বসবো। ফর্দ লিখে দেওয়া মাত্র নীলরতন ব্যবস্থা করতে বেরিয়ে গেলেন। আমি তার ছেলের ঘর আগলে বসে রইলাম। ঠিক এই সময় নূপুরের আওয়াজ কানে এলো। মুখ তুলে দেখি দরজার সামনে একটি বউ এসে দাঁড়িয়েছে। আমি বললাম, ভিতরে এসো। সে কিন্তু ভিতরে এলো না, বাইরে থেকেই ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি চলে যান এখান থেকে, নয়তো বিপদে পড়বেন। আমি একটু হাসলাম, তারপর বললাম, বিপদে পড়ে আছে এরা, আর যে তাদের বিপদে ফেলেছে এবার তার বিপদে পড়ার পালা। এ কি বৌমা,
তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? খোকার কাছে যাও না। উনি ঠাকুর মশাই, আমি এনেছি। দেখবে এবার খোকা নিশ্চয়ই সেরে উঠবে। ওনার অনেক ক্ষমতা, উনি তান্ত্রিক মানুষ। নীলরতন এসে পড়েছেন ফর্দের জোগাড় নিয়ে। তারই দ্রব্যগুণে মেয়েটি সরতে বাধ্য হল। কোনো মতে বলে গেল, আমি আমি আপনাদের জন্য শরবত নিয়ে এসেছি বাবা। নীলরতন ভিতরে এসে থলেটা আমার হাতে দিতে দিতে বললেন, বড়ই লক্ষ্মীমন্ত বৌমা আমার। তবে দুঃখের বিষয়, মেয়েটা অনাথ। আমার ছেলে গেল মাসে পশ্চিমে গিয়েছিল। সেখানে বেড়াতে বেড়াতে এক নদীর তীর থেকে এই অনাথিনীকে উদ্ধার করে এনেছে। এই মেয়েটা নাকি খিদে তেষ্টার জ্বালায় আর টিকতে না পেরে আত্মঘাতী হতে যাচ্ছিল। আমার ছেলের দয়ালু মন তাকে বিয়ে করে সঙ্গে এনেছে। আপনি তো তাকে দেখেননি, তবে কি বলবো, যেন লক্ষ্মী ঠাকুরটি। কি যে তার রূপ! না দেখলেও বুঝতে পারছি, সবই আসলে মায়া। তার মানে? এখন আপনি বাইরে যান, আমি ক্রিয়ার আয়োজন করব। সময় হয়ে আসছে, সন্ধে হলেই অসময় শুরু হবে। নীলরতন বাইরে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিলাম। তারপর হোম শুদ্ধি করে উপযুক্ত স্থানে দক্ষিণ দিকে মুখ করে আমি বসলাম। একে একে সামনে সাজিয়ে নিলাম মঙ্গল ক্রিয়াবৃত্ত। কাঁচা হলুদ, সাদা সাবুর দানা এবং 3টি কচি পান পাতা আনতে বলেছিলাম। আমি সমস্ত কিছু সাজিয়ে রেখে তার উপরে রাখলাম আমার ঝোলা থেকে বার করা একজোড়া লক্ষ্মী পেঁচার পালক। যে কাজে বসেছি তাতে এই পালক দুটি একমাত্র সম্বল। আগুনের কোনো প্রশ্ন নেই এখানে, কেবল মন্ত্রের কাজ। আমি সমস্ত কাজ সেরে এবার ধ্যানে বসলাম। সময় হয়েছে বুঝতে পারলেই মন্ত্রপাঠ আরম্ভ করব, এই আমার বাসনা। ধ্যান চোখে দেখতে পেলাম এক ভয়াল ছায়া। চারপাশ অন্ধকার। লাল টকটকে একটা বলয় অন্ধকারে পাক খেতে খেতে হঠাৎ এক নারী মূর্তিতে পরিণত হলো। তার সারাটা শরীর শীর্ণ, বিভৎস দুর্গন্ধ তার গায়ে, আগুনে জ্বলছে 2 চোখ। হাঁ মুখে ধারালো দাঁতের শাড়ি, আর তার জিভ বেরিয়ে পড়েছে বাইরে, যা থেকে টপ টপ করে ভয়ঙ্কর ক্ষুধার্ত লোভ ঝরে পড়ছে। আর কিচ্ছুই বুঝতে বাকি রইল না। এবার সময় হলো। আমি মন্ত্র উচ্চারণ আরম্ভ করলাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। আমি মন্ত্র পাঠ করছি এক মনে। হঠাৎ প্রবল একটা শব্দ হলো। নীলরতন বাবু চিৎকার করছেন, আর্তনাদ ভেসে আসছে তার। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও! তবুও আমি অটল রইলাম। একটু পরেই আমার ঘরের দরজায় প্রবল ধাক্কা আরম্ভ হলো। দরজা ভেঙে পড়বে মনে হচ্ছিল যেন। তবুও আমি নড়লাম না, কেবল চোখটুকু খুলেছি। এইবার দেখতে পেলাম বিছানায় শোয়া সেই শীর্ণ রোগী ভয়ঙ্কর রাগে উঠে বসল। তারপর, তুই আমার সঙ্গে লড়াইয়ে নেমেছিস, আমাকে তুই ঠেকাতে পারবি না, আজ তোর মরণ আমার হাতে। বলেই সে হাসতে হাসতে নেমে এলো বিছানা ছেড়ে আমার দিকে। তারপর আমার গলা জড়িয়ে ধরল 2 হাতে। ঠিক ওই সময় আমি একটা পান পাতা বৃত্ত থেকে তুলে নিয়ে ছুঁয়ে দিলাম তার কপালে। সঙ্গে সঙ্গে প্রচন্ড হাহাকারে ফেটে গেল তার কণ্ঠস্বর। এবার আমি হলুদের টুকরোটা হাতে নিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে দিলাম তার মাথার চারপাশে। সঙ্গে সঙ্গে সে আমার গলা ছেড়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। নীলরতন বাবু ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন।
তিনি কাতরভাবে ডাকছেন। ঠাকুর মশাই দয়া করে দরজাটা খুলুন। কি সর্বনাশ হয়ে গেছে! ঠাকুর মশাই, আমায় বাঁচান, দরজা খুলুন। আমি এবার দরজা খুললাম, তবে হাত দিয়ে নয়, মন্ত্র দিয়ে, কারণ আমার ওঠার উপায় নেই। সময় যে তখনও শেষ হয়নি। খোলা দরজা পেয়ে হুড়মুড়িয়ে নীলরতন ঘরে ঢুকলেন, আর তার পিছন পিছন সেই বিভৎস ভয়ঙ্কর আতঙ্ক মূর্তি, যাকে একটু আগেই আমি আমার ধ্যানে দেখেছিলাম। নীলরতন বাবু অশান্ত, তার ছেলে অজ্ঞান। আমার সামনে এসে নীলরতনের প্রাণ নিতে চায়, কিন্তু আমি তারানাথ তান্ত্রিক তৎক্ষণাৎ সেই এক জোড়া লক্ষ্মী পেঁচার পালক নিয়ে উঠে দাঁড়ালাম আর মন্ত্রপাঠ শুরু করলাম। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তিকা চ। এবার সে এক অদ্ভুত রূপ ধারণ করলো। সিদ্ধ বিদ্যা চ। যাব না, আমি কোথাও যাব না। আমি সবাইকে আমার মায়া বলে আসক্ত করব। এই মন্ত্রে পিশাচিনীর চলন শক্তি নষ্ট হলো। সে স্থির দাঁড়িয়ে পড়ল, নড়ার উপায় নেই। আমি দু হাতে দুটো পালক নিয়ে তার চারপাশে ঘোরাতে শুরু করলাম। থামো, থামো, তুমি থামো। আমার কষ্ট হচ্ছে, আমার সারাটা শরীর জ্বলে ভরে যাচ্ছে। এবার বোধহয় আমি ধ্বংস হয়ে যাব। আমায় ক্ষমা করো, আমি চলে যাব এখান থেকে। আমায় ছেড়ে দাও। কিন্তু আমি শুনলাম না তার কথা। ততক্ষণ অবধি মন্ত্রপাঠ আর পালক চালনা চালালাম, যতক্ষণ না সেই মূর্তি ক্ষয় হয়ে যাচ্ছে। এইভাবে কতক্ষণ কেটে গেল তা আমি জানি না। অবশেষে আমি সফল হলাম। আমার আর নীলরতনের চোখের সামনে পিশাচিনীর মূর্তি ক্ষইতে ক্ষইতে অবশেষে এক মুঠো ধুলোয় পরিণত হলো। এবার নীলরতন বললেন, ঠাকুর মশাই, কি হলো? ওই যে আমার বৌমা। আপনার কাছ থেকে চলে যাওয়ার পর আমি নিজের ঘরে বসেছিলাম। হঠাৎ দেখি বৌমা ঘরের দরজার সামনে এলো। তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা, কিছু বলবে? সে পৈশাচিক গলায় উত্তর দিল, তোকে আবার কি বলবো? তোকে মারতে এসেছি আমি। সবচেয়ে বড় শয়তান তুই। আমার সুখে বাদ সাধলি, কেন ডাকলি ওকে? ও আমাকে তাড়াতে এসেছে। তার আগে আমি তোকে নিকেশ করব। বলার পরই দেখি আমার সুন্দর লক্ষ্মীমন্ত বৌমা বদলে গিয়ে এমন হলো। আমি আর কি করি, তাড়াতাড়ি ছুটে আপনার কাছে এলাম। সেও আমার পিছু নিল। সে আমায় আর একটু হলেই বোধহয় মেরেই ফেলতো। শুধু আপনাকে নয়, সে সকলকে মারার জন্য এখানে এসেছিল। আসলে পিশাচকুলে জন্ম, সুফলা সবুজ বাসভূমি কখনো তো আগে দেখেনি। এই গ্রামের এত শোভা, গোয়ালে গরু, পুকুরে মাছ, ঘরে বিশ্বাসী আপনজন, এত সুখ ওর সইবে কেন? তাই লোভ সামলাতে পারেনি, একে একে খেতে বসেছিল সব। আর ওরই সঙ্গে জুটেছিল স্থানীয় ভাগাড়ে বাস করা অশরীরীর দল। রাত্রিবেলা দুপক্ষে মহা আনন্দে উপভোগ করত, আর তারই নিদর্শন আপনাদের উঠোনে চৌকাঠে পড়ে থাকত। এইসব ওদেরই কাজ। কি কথা বলছেন? বৌমা তবে? আপনার ছেলে যাকে বিয়ে করে এনেছিল সে কোনো মানুষ নয়। বাকিটা আপনার ছেলের মুখ থেকেই শোনা যাক। এই বলে আমি এবার অচৈতন্য ছেলেটাকে দুই হাতে তুলে বিছানায় শুইয়ে দিলাম। তারপর তার বুকের উপর রাখলাম সেই জোড়া লক্ষ্মী পেঁচার পালক। মুহূর্তে তার জ্ঞান ফিরে এলো। সে চোখ খুলতেই নীলরতনকে বললাম, এবারে আপনি ওকে জল খাওয়ান।
নীলরতন ছেলের মুখে জল ঢেলে দেওয়ার পর ছেলেটি বলল, বাবা, আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে যেন কতকাল আমি খাইনি, ঘুমোইনি। এসব কি হচ্ছে? বিপদ হয়েছিল তোমার, তবে এখন আর কোনো ভয় নেই। আপনি আপনি কে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, এবার বলো তো, ওই সুন্দরীকে কোথায় দেখেছিলে, কিভাবে আলাপ হলো, আর কেনই বা বিয়ে করলে তাকে? এইবার মণিরতন বলতে শুরু করলো। আমি নিজের কাজ মিটিয়ে দেশে ফিরবো ভাবছি। এমন সময় এক সন্ধেবেলায় নদীর তীর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। একটি মেয়ে কাঁদছে। শব্দের উৎস ধরে তার কাছে গিয়ে দেখি মেয়েটা নিজের মনেই বলছে, আর আমি থাকবো না, এত কষ্ট সওয়া যায় না। কেউ যখন নেই তখন আমি শেষ করে দিই নিজেকে। এই বলেই সে জলে ঝাঁপাতে গেল। আমি তখন গিয়ে তার হাত ধরে বললাম, এ কি এমন করছেন কেন? এমন করে মরতে আছে? সে বলল, কে আপনি? আমায় কেন বাঁচালেন? আমি পরিচয় দিয়ে বললাম, আমার নাম মণিরতন, ব্রাহ্মণের ছেলে। তোমার কিসের দুঃখ? এই যুবতী বয়সে 5 জনের কুনজর থেকে বাঁচাতে পারছি না নিজের সৌন্দর্য, তাই নিজে বিপথে যাওয়ার আগেই মরতে চাইছি। তার আর দরকার নেই, আমি তোমায় বিয়ে করছি। আমার সঙ্গে যাবে আমার গ্রামে, বাবা আর আমি থাকি। তুমি গেলে আমাদের ঘরে সুখ ফিরে আসবে। মায়ের পর তুমি আমাদের বাড়ির কর্ত্রী হবে। বিয়ে করবে আমায়? কিন্তু আমি যে বড়ই অভাগিনী, আমার সঙ্গে বিয়ে কি তোমার বাবা মেনে নেবে? ওহো, তুমি ভেবো না ওইসব। এসো এসো, কোনো একটা মন্দিরে গিয়ে আমরা বিয়েটা করে নিই। মন্দির শুনে সে খুব ভয় পেয়ে গেল। বলল, না না, আমি আমি মন্দিরে যেতে পারি না। সে কি? তবে বিয়ে কেমন করে হবে? তুমি আমায় ভালোবেসে সিঁদুর পরিয়ে দাও, তাহলেই আমাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু মন্দিরে আমি যেতে পারবো না। আসলে আসলে আমি তো অনাথিনী, তাই আমি মন্দিরে উঠতে পারবো না। আমি নিজেও তো জানি না আমার কোন জাত, তাই মন্দিরে উঠে পাপ করতে পারবো না। আমি ভাবলাম তার কথাটা শোনা উচিত। আমি একটা দোকান থেকে সিঁদুর কিনে এনে তাকে সেখানেই বিয়ে করলাম। তারপর গাড়িতে উঠে রওনা দিলাম। বুঝলাম। তারপর? তারপর এখানে আসার পর সব শুনে আমি খুব খুশি হয়েই মেনে নিলাম ওদের। বৌমা বলে কথা, সে তো মেয়ের মতো। কিন্তু যেই দিন সে এলো, সেই রাত থেকেই যত বিপদ আরম্ভ হলো। আমি সেই রাতে বিঘোরে ঘুমিয়ে পড়েছিলাম, কি করে তা জানি না। পরদিন উঠে গ্রামে গিয়ে শুনি, হায় হায়, আমাদের আমাদের এ কি সর্বনাশ হলো গো। আমাদের ধবলি আর নেই গো, ধবলি আর নেই। তোমাদের ধবলি শুধু একা নয়, আমাদের গোপালও গেছে ওর সঙ্গে। বলো কি? ওই তো পাশের পাড়া থেকে শুনে এলুম, হরি গোয়ালার একজোড়া গরু নিকেশ হয়েছে। হঠাৎ রাতারাতি এতগুলো গোয়ালের গরু কেমন করে মরলো? হ্যাঁ, খবরটা জানতে পেরে চিন্তা হলো। বাইরে গিয়ে লোকের মুখে শুনি তারা মরেছে গলায় কামড় খেয়ে। কিসে যেন তাদের গলা কামড়ে ধরে মাংস ছিঁড়ে নিয়েছে, রক্ত পড়েছে মাটিতেও, তবে তাদের গায়ে আর এক ফোঁটাও রক্ত নেই। আবার মাটিতে যা আছে তাও তাদের শরীরের সবটুকু রক্ত নয়। তবে বাকি রক্ত কি হলো কেউ জানে না। সবার মনে ভয় আর দুঃখ। এই দিকে এখানে ওখানে ভাগাড়ের ময়লা পড়ে থাকতেও দেখা গেল। সব মিলিয়ে আমাদের বড়ই খারাপ অবস্থা গেছে। ঘরে নতুন বৌমা, পরদিন দুপুরে তারই রাঁধার কথা ছিল, কিন্তু সে বলল,
আমি আমি রান্না করতে জানি না, কখনো তো আমাকে কেউ শেখায়নি। আমি আর কি করি, গিন্নি চলে যাওয়ার পর থেকে রান্না বান্না আমি করতাম, আমি করলাম সব কিছু। এদিকে আমার ছেলেটাও বিছানায় পড়লো সেই দিন সন্ধ্যা থেকে, আর তারপর থেকেই এমনই চলছে। আসলে পুরোটাই ওই মায়াবিনীর চক্রান্ত ছিল। ওই পিশাচিনী ওত পেতে বসেছিল আপনার ছেলের পথ চেয়ে। তার ইচ্ছেতেই সবটা হয়েছে। সে অশুভ শক্তি, আগুনের মতো শুভ শাশ্বত শক্তির কাছে দাঁড়ানোর সাহস তার নেই। তাই সে রান্না না করতে পারার ভান করেছিল। আর আপনার ছেলের অসুস্থতাও তারই ইচ্ছে। তার মানে এই কথাটার কি মানে দাঁড়াচ্ছে ঠাকুরমশাই? তারানাথ নারকেলের মালায় ছাই ঝেড়ে বললেন, আহা, মায়াবিনী যাকে ভর করে এখানে এসেছে তার শরীর ধারণ করবার বেশিরভাগ উপাদানটা তো সেই মানুষটার দেহ থেকেই পাচ্ছে সে। এবার তোমার শরীরের পুষ্টির উৎসটা যদি আরেকজনের সঙ্গে ভাগ হয়ে যায় তবে তো তুমি অসুস্থ হয়ে পড়বেই। আবার সেই ভাগীদার যদি হয় ওই রকম অন্ধকার সত্তাধিকারী তবে তো আর কোনো কথাই নেই। ছেলেটিরও তাই হয়েছিল। আমার যদি খবর পেতে দেরি হতো তবে ওই ছেলেটি এতদিনে শুকিয়ে মারা যেত পিশাচিনীর কবলে পড়ে। তারপর কি হতো ঠাকুরমশাই? পিশাচিনী যদি তার সংগ্রহ করা দেহটাই হারিয়ে ফেলতো তখন তার কি হতো? কিছুই হতো না। এই দেহ নষ্ট হলে সে আর একটা নতুন দেহ খুঁজে নিত। তাদের তো আর মায়ার অভাব নেই। এরা হলো মায়া পিশাচিনী। পিশাচ লোকের সমস্ত পিশাচের মূল শক্তি হলো মায়া, আর এদের লোভটাই হলো সর্বগ্রাসী। নিজের খিদে মেটানোর জন্য এরা পারে না এমন কোনো কাজ নেই। কিচ্ছু বলা যায় না। মণিরতনের পর নীলরতনের কপালে হয়তো রোগশয্যা লেখা ছিল। সমস্তটা শোনার পর কিশোরী বলল, সত্যিই তাই, সত্যি সবই মায়া। আমাদের আশেপাশে যারা চলে ফিরে বেড়াচ্ছে তারা কি সত্যি আমাদের মতো, নাকি সবটাই সাজানো? কিছুই বোঝার উপায় নেই। কোনটা মুখ, কোনটা মুখোশ, কে জানে। কিশোরীর মুখে এমন একটা যুক্তিসঙ্গত কথা শুনে খুব খুশি হলেন তারানাথ। আনন্দ হলো আমারও। অবশেষে দুজনে উঠে পড়লাম। এবার বাড়ি ফিরতে হবে। কথাটা সত্যি ঠিকই, তবে কি জানো, পৃথিবীতে মায়া বড়ই ক্ষণস্থায়ী। আজ হোক বা কাল সব মায়াই কেটে যায়, কিন্তু তবুও সুযোগ বুঝে মায়ার জাল বিস্তার করবে বলে ওঁত পেতে বসে আছে ওরা। এই রকম সব অন্ধকারবাসী মায়া পিশাচিনীরা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।